এবার অসীমের ভাল লাগছে না ঘরে, ও এসে ওই ভেতর দিকের যে বারান্দাটা মানে উঠোনের যে ওখানে যেখান থেকে ওর ঠাম্মাকে দেখা যায় ওখানে বসে ও খেলছে। খেলতে খেলতে ও হঠাৎ দেখছে একটা গাছের আড়াল থেকে একটা একটা কেউ বেরোলো এরকম উকি দিয়ে। অসীমে একবার দেখেছে, দেখে কিছু বলেনি, আবার মনে হচ্ছে ওরকম তাকাচ্ছে, ও দেখছে, তখন দেখে ওর খুব একটা পরিষ্কার বুঝতে পারেনি কিন্তু ও বুঝেছে একটা ছেলে এবং মানে বাচ্চা ছেলে। একটু ও ভয় পেয়েছে, দৌড়ে চলে গেছে ঠাকুমার কাছে। ঠাকুমাকে গিয়ে ঠাকুমা বলছে কী হলো? হচ্ছে ঠাকুমা আমার মনে হলো কেউ একজন ওরকম গাছের আড়াল থেকে দেখেছে। তখন সেটা কি ওই ছেলেটাই ছিল? মানে টাচের যে ফিলটা সেটাতেই ছেলেটি তাকিয়েছে যে কে, দেখে ওই মেয়েটি বসে আছে এবং শুধু মেয়েটি বসে নেই, এরমভাবে একটা আঙুল তুলে কিছু একটা দেখাচ্ছে মেয়েটা। আর ছেলেটা তো এরকম চিত হয়ে শুয়ে আছে, এভাবে দেখেছে পায়ের কাছে বসে আছে। যখন আঙুল তুলে দেখাচ্ছে তখন স্বভাবতই সিলিংয়ের দিকে তাকিয়েছে, দেখছে ফ্যান থেকে মেয়েটা ঝুলে আছে। হ্যাঁ, একই সঙ্গে বসে আছে এবং একই সঙ্গে ফ্যান থেকে ঝুলছে মেয়েটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনারা সবাই আশা করি ভালোই আছেন। আজকে জানি যে ফ্রেমটা দেখতে একটু অদ্ভুত লাগছে, কারণ আমার কো হোস্টেস আজকে এই ফ্রেমে নেই অ্যাটলিস্ট, তবে আছে অরুণিমা আজকে আমাদের দর্শকের, তবে অরুণিমা আছে আজকে আমাদের গেস্টের সিটে। তবে এই কথাটা বলি, আজকে কেন এই শিফটটা হয়েছে তার কারণ হলো আমাদের কাছে বহু ঘটনা আসে যাদের পক্ষে সম্ভব হয় না আমাদের এই শহরে আসা এবং তাদের ঘটনাগুলো আমাদের মারফত আপনাদেরকে শোনানো। তাই সেই জন্য যিনি পাঠিয়েছেন আজকের যে ঘটনাটা, তিনি রিকোয়েস্ট করেছেন যে যদি আপনারা ওই ইনিশিয়েটিভটা নিয়ে যদি শেয়ার করেন দর্শকদের সঙ্গে তাহলে খুব ভালো হয়। আর সেই জন্যই আজকে অরুণিমা বসে আছে গেস্টের সিটে ওই ঘটনাটা শোনানোর জন্য। তবে যেই কথাগুলো না বললেই নয় সেটা আগে বলে দিই যে আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। তবে আজকে আর ওই কথা বলছি না যে ওয়েলকাম টু আওয়ার শো, যার থিমটাই একটু ডার্ক। সো অরুণিমা, ইন্ট্রোডাকশানে সময় নষ্ট করব না এবং আমাদের দর্শকরা সেটা পছন্দ করে না খুব একটা। সো ঘটনাটা যেটা আজকে বলা হবে আমাদের এই শোতে, একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দাও, কে পাঠিয়েছে, কি বৃত্তান্ত? আচ্ছা, ঘটনাটা না, ঘটনা দুটো। আচ্ছা, দুটো ঘটনার একটা পাঠিয়েছে হচ্ছে ইউকে থেকে এক ভদ্রমহিলা, ওনার নাম তপলব্ধা বসু। আচ্ছা, ওনার জীবনেরই ঘটে যাওয়া একটা ঘটনা। তা যেহেতু উনি ইউকেতে থাকেন তা ওনার পক্ষে এখানে এসে বলাটা সম্ভব না, সেজন্য আমাকে বলেছেন এবং আমি চেষ্টা করব যে ওনার ঘটনাটাকে একটু ওনার মতো করে হ্যাঁ বলার, কিন্তু সেই ইমোশনটা তো সম্ভব না যতটা আমার পক্ষে। আর আরেকটা ঘটনা হচ্ছে আমার খুব ছোটোবেলার বন্ধু, তার জীবনে ঘটে যাওয়া ঘটনা এবং সেও অনেকটাই দূরে থাকে, যার জন্য সে এসে বলতে পারবে না, আমাকে বলে দিতে বলেছে। সে কি ভারতবর্ষে থাকে? হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষেই থাকে। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে পরে আমরা শুনি বরং ঘটনাগুলো। হ্যাঁ হ্যাঁ, তা প্রথমে আমি আমার ছোটোবেলার বন্ধুর ঘটনাটা দিয়েই শুরু করছি। আচ্ছা, তা আমার যে ছোটোবেলার যে বন্ধু, ও হচ্ছে ওর নাম অসীম। তা ও শিলিগুড়িরই ছেলে, শিলিগুড়িতে আমরা একই সাথে ছোটোবেলায় পড়াশোনা করেছি। তা ওদের নিজেদের বাড়ি যেটা মানে সেটা হলো বালুরঘাটের কাছে হিলি আছে, যে হিলিতে হচ্ছে ওদের বাড়ি। তা ওরা মাঝে মাঝেই গ্রীষ্মের ছুটিতে, তারপরে শীতে যে বড়দিনের সময় আমাদের সময় ছুটি পড়তো, সেই ছুটিতে ওরা ওইখানে যেত হিলিতে।
তা ওইখানে ওদের বাড়িতে তোমার ওর ঠাকুমা রয়েছে, ঠাকুরদা আর কাকা আছে, আর ওরা যেত। আর অন্য কোনো ভাই বোন বা কেউ নেই, মানে কাকার তখনও বিয়ে হয়নি। এটা যেই সময়ের ঘটনা। একবার গ্রীষ্মের ছুটিতে ওরকম ওরা গিয়েছে ইয়েতে, হিলিতে। যাওয়ার পর যেদিন গেছে সেদিন বাড়িতে সারাক্ষণ থেকেছে, ভাল লাগছে না ওর। ওই ঠাকুমা তারপর মার সাথে সারাদিন কি করবে বাচ্চা ছেলে। পরের দিন দুপুরবেলা একটু বেরিয়েছে, এদিক ওদিক রাস্তাঘাট ঘুরে টুরে চলে এসছে। 3 নম্বর দিন সেদিন ও হাঁটতে হাঁটতে বেশ এই 10:30 পৌনে 11টার দিকে সকালবেলা জলখাবার খেয়ে টেয়ে বেরিয়েছে। ছোট কিন্তু বেরিয়ে এবার হাঁটতে 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 অনেক দূরে গিয়েছে। যেতে এই রাস্তা ও রাস্তা করতে করতে অনেকটা দূরে গিয়ে দেখেছে যে একটা নদী আছে, নদীর ওখানে একটা গাছ, আর নদীটায় যাওয়ার আগে না একটু উঁচু মতন কালভার্ট আছে। আমি এই গল্পটা এতবার শুনেছি ওর মুখ থেকে যে মানে মনে হয় যে আমি দেখছি বোধহয়। তা একটা এরকম কালভার্ট মতন আছে, তার দূরে একটা মাঠ দেখা যায়, পাশ দিয়ে নদী। বেশ। এবার ও কালভার্টের ওখানে বসে আছে, বসে একটা লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে যাচ্ছে। এদিক বাচ্চারা যা করে, কেউ দূরে সাইকেল নিয়ে চলে যাচ্ছে দেখছে, ওর সাথে কিন্তু কেউ কথা বলার মতো নেই। আর ওই রকম সময় কে ওর সাথে এসে কথা বলবে, ও তো কোনো বন্ধুও নেই। তা ও হঠাৎ দেখে যে ওর মানে ও এরকম ধরো বসে আছে, ওরকম জায়গা থেকে পেছন থেকে একটা ছেলে ওরই বয়সী মোটামুটি ওকে এসে ওর সাথে এসে কথা বলে যে তুমি এখানে কোথায় থাকো, তুমি এখানে নতুন এসছো? ও বলে যে না আমার বাড়ি কোথায় সেটাও বলেছে। বলছে তোমার বাড়ি কোথায়? তখন হাত দিয়ে দেখিয়েছে ওই দিকে আমার বাড়ি। তো বলছে তুমি এখানেই থাকো? বলছে আমি এখানেই থাকি। তারপরে বলছে যে আমি এখানে না ছুটিতে এসছি, এসব বেশ অনেকক্ষণ কথা হয়েছে। কথা হওয়ার পরে বলছে চলো খেলবে। অসীম বলছে হ্যাঁ, খেলার সঙ্গী পাওয়া গেছে। ওর সাথে ওই দিক থেকে হেঁটে 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 ওই মাঠের ভেতর গিয়েছে। মাঠের ভেতর গিয়ে বেশ খেলাধুলাও হয়েছে অনেকক্ষণ। তারপরে দেখছে মাঠের ওইখানে পুটলি পুটলি করে তোমার কাপড়, তারপর লেপ, তোষক এরকম টাইপের জিনিস, পুটুলি বাঁধা বাঁধা টাইপের, কেমন যেন একটু দলা দলা অনেকগুলো পড়ে আছে। তা অসীম বলছে ওদিকে একটু হেঁটে যেতে, মানে গিয়ে দেখতে গিয়েছে। তখন এই ছেলেটা বলেছে ভাই তুমি ওদিকে যেও না। তখন বলছে ওগুলো কী গো? তো অসীম জিজ্ঞেস করছে এগুলো কী ওখানে ওরকমভাবে পড়ে আছে? বলছে না ওটা তো শ্মশান, তা ওখানে তুমি যেও না। আমরা তখন বলছে ও এখানে শ্মশান, তুমি এখানেই থাকো? তখন বলছে হ্যাঁ আমি এইখানেই থাকি আমি। তখন বলছে আচ্ছা ঠিক আছে। কিন্তু ওই অসীমের না ওই শ্মশান, কাপড়, ওই সমস্ত কিছু, প্রচণ্ড গরম, তারপরে তোমার ওই মানে খুব রোদ, আর ওই হিলির সাইডটা প্রচণ্ড গরম হয়, ওই সমস্ত কিছু দিয়ে পরিবেশটা তার অন্য একটু কেমন একটু ভয় পেয়েছে। তো তখন ওকে বলছে যে আমি আজকে যাই, আমি কালকে আবার খেলতে আসবো। তখন বলছে তুমি কি ভয় পেলে? তখন অসীমও ছোট, অসীম বলছে হ্যাঁ একটু তো ভয় পেলাম। বলছে চলো আমি তোমাকে কালভার্ট পর্যন্ত এগিয়ে দিচ্ছি। তারপর ওরা দুজন মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসে এবং কালভার্টের ওখান থেকে দুজনকে টাটা বলে অসীম বাড়ি চলে আসে। ছেলেটাও চলে যায়, মনে হয় চলে যায়। অসীম আর দেখেনি। এবারে অসীম বাড়ি ফিরে এসছে। ওর ঠাকুমা বলছে কী রে আজকে এতক্ষণ পরে এত দেরি করে এলি? বলছে না ঠাম্মা আজকে আমি এরকম খেলার একটা বন্ধু পেয়েছিলাম। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কাকিমা, মানে অসীমের মা, সেদিন আবার পাড়ার 2-3 জন আরও পাড়ার কাকিমাদের সাথে ওই গ্রামের বাইরে গিয়ে ওদের বাজারে যেতে হয়। গ্রামে তো কোনো বাজার নেই, তা বাজারে যায় বিকেল বিকেল। কাকু নেই, কাকিমা নেই, অসীমের যে কাকু সেও নেই, শুধু থাকার মধ্যে রয়েছে ওর ঠাকুরদা আর ঠাকুমা। আর ওদের বাড়িটা অসীম যেরকম গল্প করেছে সেটা হচ্ছে যে তোমার মানে থাকার যে ঘরগুলো, বসার ঘর, তারপর শোবার ঘর, তার সামনের দিকে একটা বারান্দা রয়েছে। সেই বারান্দার থেকে নেমে উঠোনটা পার করে দূরে হচ্ছে রান্নাঘর। আচ্ছা, আগেকার দিনে যেরকম থাকতো। আর বাড়িতে প্রচুর নারকেল গাছ, আম গাছ এসব আছে। এবার অসীমের ঠাকুমা রান্নাঘরে রান্না করছে, বাইরেটা একদম অন্ধকার, আর ঘরে লাইট জ্বলছে, আর ঠাকুমা রান্না করছেন ওখানেও বাল্ব জ্বলছে। এবার অসীমের ভাল লাগছে না ঘরে। ও এসে ওই ভেতর দিকের যে বারান্দাটা, মানে উঠোনের যে ওখানে যেখান থেকে ওর ঠাম্মাকে দেখা যায়, ওখানে বসে ও খেলছে।
খেলতে খেলতে ও হঠাৎ দেখছে একটা গাছের আড়াল থেকে একটা একটা কেউ বেরোলো এরকম উকি দিয়ে। অসীম একবার দেখেছে, দেখে কিছু বলেনি। আবার মনে হচ্ছে ওরকম তাকাচ্ছে, ও দেখছে, তখন দেখে ওর খুব একটা পরিষ্কার বুঝতে পারেনি, কিন্তু ও বুঝেছে একটা ছেলে এবং মানে বাচ্চা ছেলে। একটু ও ভয় পেয়েছে, দৌড়ে চলে গেছে ঠাকুমার কাছে। ঠাকুমাকে গিয়ে ঠাকুমা বলছে কী হলো? আচ্ছা ঠাকুমা, আমার মনে হলো কেউ একজন ওরকম গাছের আড়াল থেকে দেখেছে। তখন সেটা কি ওই ছেলেটাই ছিল? সেটাও বুঝতে পারেনি, আচ্ছা যে আচ্ছা একদমই বুঝতে পারেনি। তা বলছে যে ওরকম ওর ধারণা, অসীমের ধারণা যে পাড়ারও কেউ হতে পারে, ওর বয়সী কেউ একজন হয়তো খেলার জন্য ডাকছে বা কিছু। অসীম তো নতুন, মানে ঘুরতে যায় যেরকম। না, ও ঠাকুমা বলেছে কিচ্ছু না। তা ওর রান্নাঘরে ছিল বসে, কাকিমাও ফিরে এসছে, হয়ে গেছে। পরের দিন সকালবেলার থেকে অসীমের তো জ্বর এসছে প্রচণ্ড। হ্যাঁ, কিন্তু ওর যেটা সমস্যা হয়েছে যে ও না তাকাতেই পারছে না কোথাও। তাকালেই ও প্রচণ্ড ভয় পাচ্ছে এবং দেখছে যে একটা বাচ্চা ছেলে ওকে ডাকছে। সেটা কিন্তু দিনের বেলাও। ও বাথরুমে যেতে পারছে না, ও ঘরে একা থাকতে পারছে না, মানে সাংঘাতিক অবস্থা ওর, মানে প্রচণ্ডই ভয় পেয়েছে। আর বাড়ির লোকজন কিছুতেই বুঝছে না যে এটা মানে কি হচ্ছে ঘটনাটা। অসীমের কাকুকে তারপরে সবটা বলেছে। অসীমের কাকু বলেছে যে তুই কার সাথে খেলতে গিয়েছিলিস? তখন বলছে এরকম এরকম একজনের সাথে, একটা বাচ্চা। বলছে এরকম কোনো বাচ্চা তো আমাদের পাড়ায় নেই, কার সাথে খেলেছিস তুই? তারপরে অসীমের জ্বরও দুদিন পরে জ্বর কমেছে। জ্বর কমার একটা মানে অসীম বলেছে আমি জানি না যে দুদিনের জন্যই জ্বরটা এসছিল নাকি পাড়ার মানে ওদের গ্রামের শেষে একটা মন্দির আছে, সেখানে নিয়ে গিয়ে অসীমকে ঝাড়ানো হয়েছিল এবং জল পোড়া দিয়েছিল, সেটা খেয়েই দুদিন পরে জ্বর কমেছে। অসীম সেটা জানে না, কিন্তু দুদিন পরে ওর জ্বরটা কমেছে। এবং ওর বক্তব্য যে দুদিন পর্যন্ত ও ভয়টা পেয়েছে, কিন্তু যেদিন থেকে ওর জ্বর কমে গেছে সেদিন থেকে মানে ঝাড়ানো হয়েছে আর কি, তারপর থেকে ওর ভয়টা কোনো ভয় পায়নি। এবার ও চলে আসবে, ওর তো ছুটিও শেষ হয়ে গেছে, এবার চলে আসবে শিলিগুড়িতে। তার আগে ওর কাকু বলেছে চল তো তুই কোথায় কার সাথে কি খেলেছিলিস এমন যে এত ভয় পেয়ে গেলি? তখন ও ওর কাকার সাথে সাইকেলে করে গেছে। যাওয়ার পর যখন কালভারটার উপর এসছে তখন বলছে তুই এখানে এসেছিলিস? তখন বলছে হ্যাঁ। তখন বলছে যে ওইখানেই তো বলে তুই এখানে শ্মশান আর তুই এখানে খেলতে চলে এসছিস? তখন বলছে হ্যাঁ ওই দিকে ওখানটায় বাড়ি। তখন বলছে কোথায়, কোনখানে বাড়ি, কার বাড়ি? ওখানে তো কোনো বাড়ি নেই, ওটা তো মানে একদম ধুধু মাঠ, নদী এবং শ্মশান। বলছে এইখানেই। তখন বলছে এখানে তো এরকম তো হতে পারে, মানে কেউ তো নেই এখানে। ওরা দুজনেই খুব অবাক হয়েছে। আর অবাক হওয়ার শেষটা হচ্ছে যে ওরা যখন সাইকেল নিয়ে ঘুরে আসছে, ওর কাকুর মন থেকে না জিনিসটা যাচ্ছে না যে কে মানে কি ব্যাপার হলো। আসছে যখন, তখন ওই শ্মশানের ওইখানেই তোমার চা, তারপরে অল্প ছোট খাবারের দোকানগুলো থাকে না, তো ওখানে বলছে যে এরকম একটা বাচ্চা ছেলে এরকম দেখতে। অসীমও বলেছে কীরকম দেখতে, এরকম এরকম ব্যাপার। বলছে যে আপনি যার কথা বলছেন তা সে তো ওই যে বলে ওর কাকুকে বলছে মনে নেই ওই যে মণ্ডল বাড়ির ছেলেটা 1.5 মাস আগে পক্সে মারা গেল, বাবু ও যেরকম যার কথা বলছে তার চেহারা তো ওরকমই। বাবা, এইটা হচ্ছে ওর সাথে ঘটে যাওয়া একমাত্র ঘটনা। এবং আর তোমার বন্ধু কি এটা বলেছে, মানে ওরা মানে পরে যখন কাকার সঙ্গে যখন ওখানে গেল তখন ওই জায়গাটাতে কোনো মানে বাড়ি ঘর তোর কিছু ছিল না? না, ওইখানটা যেখানটায় বাড়ি দেখিয়েছে ওখানটা তো একদম মাঠ, নদীর পাড়, কয়েকটা গাছ, শ্মশান। আর যেই বাড়ির ছেলের কথা বলা হয়েছে সেটা তো সেই বাড়িটা তো আছে, এবং সেই বাড়িতে সত্যি একটা অসীমের বয়সী ছেলে তার পক্সে মানে মাস 1.5 আগে আর কি মারা যায়। এবং অসীমের বর্ণনা অনুযায়ী ওই পাড়ার দোকানে সবাই বলেছে যে এর সাথে মিলে যাচ্ছে, চেহারাটা মিলে যাচ্ছে, চেহারা, বয়স, কথাবার্তার ধরন সব মিলে যাচ্ছে।
ব্যাপারটা কিন্তু খুব অন্যরকম, মানে ছোটবেলায় অনেকেই অনেক রকম ধরনের ভয় পাওয়া বা এরকম ধরনের ইনসিডেন্ট, বাট মানে সেই সময় ওই বাচ্চা ছেলেটা হয়তো ফ্রেন্ডলি জেস্চার হিসাবে এসেছিল, কিন্তু সেটা কিন্তু অন্যরকমও হতে পারতো। হ্যাঁ, মানে ওখানে অসীম একা বসে আছে, ও একটা বাচ্চা ছেলে খেলতে এসছে, অ্যাবসলিউটলি কোনো ক্ষতি হতেই পারতো। একদমই তাই। যাই হোক, অনেক ধন্যবাদ অসীম আপনাকে, যে এই ঘটনাটা আমাদের মারফতে আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। পরের ঘটনাটা শুনি কি? হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা কথা বলে দিই যে এই দুটো ঘটনাই, যেটা একটা হয়ে গেল আর একটা যেটা হবে, এই দুটো ঘটনার সম্বন্ধে কিন্তু আমি কিছু জানি না, ডেলিবারেটলি জানি না। তার কারণ হলো ওই একসঙ্গে ঘটনাটা শোনার যেই ফিলটা, সেটা তো একবার শুনে নিলে পরে আর আসবে না। তো সেই জন্য আমি অরুণিমাকে বলেছি যে আমি ঘটনাটা শুনতে চাই না, আমি ডাইরেক্টলি অন দ্য শুট ফ্লোর শুনবো। তো শুনি বরং পরের ঘটনাটা। আচ্ছা, পরের ঘটনাটা হচ্ছে, পরের ঘটনাটা কিন্তু আমি সরাসরি মুখ থেকে শুনিনি, আমাকে গল্প মানে ঘটনাটা উনি পাঠিয়েছেন, আমি সেটা বলছি তোমাদের, মানে তোমাকেও বলছি, দর্শকদেরও বলছি। অ্যাবসলিউটলি। তা যিনি বলে পাঠিয়েছেন ওনার নাম তপলব্ধা বসু, উনি ইউকেতে থাকেন। ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনা, ওনারা ছোটোবেলা থেকেই বাবা মা এক ভাই এক বোন, ওনারা দিল্লিতে থাকেন, মানে বাবা চাকরি সূত্রে দিল্লিতে থাকেন। ওনারা বেসিক্যালি হচ্ছে কলকাতার লোক, এবং যেহেতু ওর বাবা দিল্লিতে চাকরি করতো, সেজন্য ওরা চারজন দিল্লিতেই থাকে এবং দিল্লিতেই পড়াশোনা করেছে, ওখানেই বড় হয়ে ওঠা সবটা। তা একবার ওরা কলকাতায় আসে, ওরাও সেই ওই পুজোর ছুটি, গ্রীষ্মের ছুটিতে যেরকম হয় আসা সেরকম। তা কলকাতায় এসছে, এবং কলকাতায় ওদের বাড়ি আর ওদের মামা বাড়ির মধ্যে, মানে মামা বাড়িটা খুব কাছাকাছি। তা এলে পরে দুই বাড়িতেই খুব হই হই করে থাকা, ভীষণ আনন্দ, যেরকম হয় এতদিন পর দিল্লি থেকে এলে। আর ওদের দুই ভাই বোনকে ওদের বড় মামি প্রচণ্ড মানে নিঃসন্তান ছিলেন, কোনো ছেলে মেয়ে ছিল না, স্নেহ করতেন, প্রচণ্ডই স্নেহ করতেন। তা ওরা একবার ওরকম এসছে, আসার পর কিছুদিন থেকে দার্জিলিং এসছে ঘুরতে। আচ্ছা। এবার দার্জিলিংয়ে এসে দার্জিলিং ঘুরে টুরে দার্জিলিং মেলে ওরা ফিরছিল আর কি, ওনারা ফিরছিলেন দার্জিলিং মেলে। এবার এটা বেশ সেই আমাদের ছোটোবেলাকার সময়কারিত ঘটনা, তখন স্লিপার ক্লাস, খোলা জানালায় মা বাবা শুয়ে আছে, ভাই বোন বসে ফারাক্কা দেখবে। ফারাক্কা ব্যারেজ, হ্যাঁ, এটা কিন্তু মানে যারা শিলিগুড়ির থেকে কলকাতা যাতায়াত করতো ওই সময় আর কি, বিশেষ করে মানে আমাদের সেই আমলের মানে 80s 90s কিডস, আমাদের কিন্তু একটা বেশ একটা থ্রিলিং ব্যাপার ছিল। আর দার্জিলিং মেলে হচ্ছে মাঝরাতে আসে ওই সময়টাতে ফারাক্কা ব্যারেজ, এবং অনেক কিছুই দেখা যায় সেখানে, মানে নিচে তাকালে পরে মানে বলছি ডেড বডিজ অনেক দেখা যেত। এবং সেই সময় কিন্তু আর একটাও জানি না এটা কোথা থেকে এসেছে এই হ্যাবিটটা, বাট মাঠ থেকে একটা কয়েন নিয়ে ওখানে প্রণাম করে পয়সা দেওয়া হতো। আমার ছোটবেলা, আমি আবার এটা বলতে গিয়ে এবার তোমার কথা শুনতে মনে হলো, আমার ছোটবেলাটা তো সাংঘাতিকভাবে ওই রাস্তাটা জুড়ে বছরে 6-7বার আমার ওই রাস্তা দিয়ে যাতায়াত ছিল। তা যাই হোক, প্রচুর স্মৃতি আমারও। তা ওনারা ওরকম ফিরছিলেন ইয়েতে দার্জিলিং মেলে। এবার দুই ভাই বোন বসে আছে ওইখানে, ইয়েটা দেখবে, গঙ্গা দেখবে বলে। এবং দুই ভাই বোনই মানে যখন মাঝপথে ট্রেনটা, সেই সময় মানে ট্রেনটার তো একদিকে তোর গাড়ি যাওয়ার রাস্তা, আরেকদিকে ট্রেনের ইয়ে। তা ওরা দেখছে ওই দুটোর মাঝখানে, দুজনেই দেখেছে যে এক ভদ্রমহিলা ছাপা শাড়ি পরে, মানে একদম বাড়িতে পরার যে ছাপা শাড়ি পরে, চুল খোলা এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, এবং সেই ভদ্রমহিলা হচ্ছে ওদের বড় মামি। হ্যাঁ, দুজনেই এটা দেখেছে, এবং দুই ভাই বোনই বলে উঠেছে যে
বড় মামি দাঁড়িয়ে আছে, একটা কেমন অদ্ভুত ব্যাপার না? যে কী ব্যাপার, মানে দুজনেই, ভাই একটু ছোট, দিদি বড় কিছুটা। দিদি মানে দিদি আর ভাই দুজন মিলে ভেবেছে ও মামা বাড়ি যাচ্ছি তো, মানে একটা এক্সাইটমেন্ট আছে, সেই সব কিছুতেই হয়তো বড় মামিকে দেখে ফেলেছে। ওরা মানে কিছুই ভাবেনি সেটা নিয়ে। যথারীতি ভোরবেলা শিয়ালদায় নেমেছে এবং নেমে দেখে যে ওদের নিতে কাউকেই, মানে ওদের নিতে আসার কথা কারোরই ছিল না, কিন্তু কয়েকজন নিতে এসেছে বাড়ি থেকে। তার কারণ যেদিন রাত্রিবেলা ওরা ফিরছিল ট্রেনে আর কি, সেদিন রাত্রে মোটামুটি ওই ফারাক্কা ব্যারেজ পেরোনোর সময়েই ওর বড় মামি মারা যায়। মানে বিকেলবেলা স্ট্রোক হয়েছিল, নিয়ে যাওয়া হয় হসপিটালে, এবং মোটামুটি ওই সময়টাতে করে তোমার ওই বড় মামি মারা যায়। তো এটা কিন্তু সেই আবার শেষ জানান দেওয়ার মতো, হ্যাঁ, হয়তো খুব স্নেহ করতো বলে দুজনকে। তারপর থেকে দিদি যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার সাথে কিছু হয় না, কিন্তু তার যে ভাই ওরকম প্রায়শই মামিকে দেখতে থাকে। আচ্ছা, এবং এই জিনিসটা শুধু ওর মামিকে দেখতে থাকা না, ওর ঠাকুমা, দিদিমা, পরবর্তীকালে বড় মামা, এনারা যখন মারা যায়, ও না আগের থেকে কীরকম একটা বুঝতেও পারতো যে এর মধ্যেই কিছু একটা হয়ে যাবে বা এরকম, মানে ও যেন একটা ধারণা করতে পারতো। মানে দিদিমার কথা দিয়ে বলেছে যে কিছুদিন আগেই বলেছিল যে, মাকেও বলেছে, দিদিকেও বলেছে যে জানিস তো আমার মনে হচ্ছে দিদিমা থাকবে না। এবং তার হয়তো কিছুদিনের মধ্যেই ফোন এসছে যে দিদিমা নেই, এবং সেই যে না থাকা মানুষগুলোকে ওনার দেখতে শুরু করে, এবং সেই বড় মামিকে দিয়ে প্রথম ওর দেখা শুরু হয়। সেই জিনিসটা ও পরিবারের প্রচুর লোকজনকে দেখতে পায়, এবং শুধু পরিবারের না, মানে ওর ভালো লাগার লোকজনগুলোকেও দেখতে থাকে। সেটা হতে পারে ওর কোনো মাস্টার মশাই, হতে পারে খুব কাছের বন্ধু, এরকম। তাই বলে যে পাড়ায় একটা র্যান্ডম লোক মরে গেল তাকেই যে ও দেখে নিচ্ছে সেরকম না, মানে ওর মনের সাথে কোনো যোগ বা কিছু সেটা ওনারা বলতে পারছেন না, তবে এরকমটা ওর সাথে চলছে। তারপর বড় হয়, এটাকে সাথে নিয়েই বড় হয়, কিছু তো করার নেই। ওই সেন্সটা আর কি ডেভেলপ হয়ে গেছিল, মারাত্মক রকম হয়ে গেছিল, মারাত্মক রকম। বলছে যে মানে যাকে, মানে খুব কাছের কেউ একজন মারা গেলে বেশ কিছুদিন পর্যন্ত তার উপস্থিতি, তাকে হঠাৎ করে দেখা, এমনকি এরকম হচ্ছে যে ও ঘরে শুয়ে আছে, ও অনুভব করতে পারছে যে সেই মানুষ, মানে দিদিমার কথাই বলছি, যে মনে হচ্ছে যেন দিদিমা হেঁটে চলে বেড়াচ্ছে আছে, এবং ও স্পষ্ট তাকে দেখতে পায়। কোনো ছায়া নয়, কোনো কিচ্ছু না, একদম দিদিমার যেরকম জামা কাপড়ে যেরকমভাবে ও দেখেছে সেরকমভাবে, এবং এইটার সাথে ও অভ্যস্ত হয়ে যায়। এইভাবেই ও বেড়ে ওঠে, এইভাবেই ওর পড়াশোনায় যথেষ্ট ভালো ও দিদির বক্তব্য অনুযায়ী, এবং ও বাইরে, মানে ব্যাঙ্গালোরে চাকরি করতে যায় দিল্লি থেকে। ব্যাঙ্গালোরে চাকরি করতে গিয়ে ওর ভাইয়ের আর কি ছবি আঁকার ওপরে একটা খুব মানে টান ছিল, খুব ভালো ছবি আঁকতো, গানও গাইতো ভালো, এসবের দিকে খুব মানে খুব পারদর্শী ছিল আর কি। তা ব্যাঙ্গালোরে চাকরি করতে যায়। ব্যাঙ্গালোরে চাকরি করাকালীন একটা দেরাদুনের একটা স্কুলে, দেরাদুনের একটা নামকরা স্কুল, খুবই নামকরা স্কুলটার নামটা বলছি না। আচ্ছা, জাস্ট আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করছি, উনি কি স্কুলের নামটা বলেছেন তোমাকে এবং বলেছেন বলতে না বা কিছু? হ্যাঁ, উনি আমাকে স্কুলের নামটা বলেছেন। তুমি জানো? আমি জানি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু উনি বলেওছেন সেটা বলতেন না, কেননা স্কুল, মানে দেরাদুনের স্কুল যতগুলো আছে তার মধ্যে বললে পরেই প্রথম যে দু একটা স্কুলের কথা মনে হয় তার মধ্যে একটা, সেই জন্য বলতে বারণ করেছেন। তা সে স্কুলে একটা মানে খবর পায় যে ওখানে একজন আর্টের টিচার নেবে। তো ও ব্যাঙ্গালোর থেকে একটা জিনিস ওর মাথায় কাজ করে যে আমি যদি দেরাদুনে যাই তাহলে আমি দিল্লির কাছাকাছি থাকতে পারবো, মা বাবার কাছাকাছি, যেটা ব্যাঙ্গালোরটা যতই ফ্লাইটে আসুক যাই হোক একটু দূর তো বটে, আর আমার একটা শখের জিনিসও আমি, মানে শখের চাকরিটাও করতে পারবো, এরকম একটা মানসিকতা নিয়ে ও আসে এবং দেরাদুনে পৌঁছয়।
দেরাদুনে পৌঁছে স্কুলে যখন ঢোকে তখন একটু বেলা হয়ে গেছে আর কি। তা ইন্টারভিউ হয়, যা যা মতন হয়। ওখানে ফাদার ছিলেন, ভীষণ ভদ্র, ভীষণ সৌম্য মানুষ। তার সাথে কথাবার্তা হয় এবং ফাদারের বিশাল বড় বড় দুটো কুকুর রয়েছে। আচ্ছা। এবং যতক্ষণ ফাদারের সাথে কথা বলেছে, ইন্টারভিউ সেশন যতক্ষণ চলেছে, কুকুর দুটো কিন্তু ছিল। হ্যাঁ, সাংঘাতিক। এবং ওরকম স্কুলে একটা ওরকমভাবে কুকুর থাকার কথা না, কিন্তু ছিল। হ্যাঁ। এবারে ও হচ্ছে দেরাদুন যখন এসছি তখন কতক্ষণ লাগে দিল্লি? 2-2.5 ঘন্টা লাগে কি 3 ঘন্টা লাগে। বলেছে ফিরে যাব না আজকে, আমি একটু দেরাদুনটা দেখে যাই, মুসৌরি আছে কাছে, ঘুরেই যাই এরকম। তা কোথায় থাকবে? ফাদার বলেছেন যে এখানে থেকে যাও আজকের রাতটা, কালকে ও বেরিয়ে দেরাদুন শহরটা একটু ঘুরে তারপর দিল্লি চলে যাবে, আর আজকে ও যতটুকু দেখার হয় দেখে নেবে। তো বাইরে বেরিয়ে একটু ঘুরে টুরে ও ফিরে এসছে। তা দেরাদুনে না আমি গিয়েছি, আমি জানি, মানে খুব পুরোনো দিনের, মানে ব্রিটিশ আমলের সমস্ত এই স্কুলটা, আমি তো বোধহয় বলেই ফেলছি সবটা, এই স্কুলটাও এরকম। তা সেখানে হোস্টেলের নিচের একটা ঘরে থাকতে দেয়। এবার ও বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসে ওখানকার গার্ডের সাথে কিছুক্ষণ গল্প করেছে, করে রাত্রে শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে কিছুক্ষণ পরে একটা পায়ের আওয়াজ, কেউ হেঁটে আসছে। তো উঠে গেছে রাতে, অনেকটা রাত, মানে ও তখনও ঘড়ি দেখেনি, ঘড়িটা দেখেছে পরে। উঠে দরজা খুলে বাইরে এসে দেখেছে হ্যাঁ বারান্দা দিয়ে এক ভদ্রমহিলা হেঁটে আসছেন। তো দাঁড়ায় ওখানে, যে এত রাতে ভদ্রমহিলা আসছেন, দাঁড়ায়। ভদ্রমহিলা ওর কাছেই আসে। তা ভদ্রমহিলার যা চেহারার বর্ণনা সেটা হচ্ছে যে ভদ্রমহিলা কালো গায়ের রং, লম্বা এবং জিন্স টপ পরা, আর চুলে উঁচু করে চুলটা বাঁধা। আচ্ছা। তা তিনি এসে ইংলিশে ওদের সাথে কথা হয় এরকম যে আপনি এখানে, মানে কি ব্যাপার করে মেয়েটা কথা বলা শুরু করে। তা ওর যে ভাই আর কি, সে তখন বলে যে আমি ইন্টারভিউ দিতে এসেছি, এই ব্যাপার। মেয়েটাকে জিজ্ঞেস করেছে আপনার নাম কি, মেয়েটি নামও বলে তার, এবং বলে যে আমি এখানে এই হোস্টেলেই থাকি। বেশ কিছুক্ষণ কথা হয়, এবং কথা যখন হচ্ছে তখন এক জায়গায় দাঁড়িয়ে কথা হচ্ছে, আবার দুজন মিলে বারান্দা ধরে একটু হাঁটছে। তখন ওই ফাদারের যে কুকুরগুলো, সে কুকুরগুলো না ভয়ঙ্করভাবে ওদেরকে বিরক্ত করছে, মানে ঘৌ 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 করে যাচ্ছে। এবার ছেলেটা অচেনা, তো সেই জন্য অচেনা লোককে দেখে অত রাত্রিবেলা ওরকম চেঁচাচ্ছে, হয়তো অনেকবার করে ওরা থামিয়ে আবার হাঁটছে, আবার একটু দূরে এসে গল্প করছে, এভাবে গল্প করে। তারপর মেয়েটা বলে যে অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার আপনি শুয়ে পড়ুন, আমি যাই বলে মেয়েটা ওই বারান্দা ধরে হেঁটে হেঁটে যায়। সিঁড়িতে ওঠার আগে একবার বাঁদিকে ঘুরে কুকুরগুলোর দিকে শুধু তাকিয়েছে। তা কুকুরগুলো নাকি তোমার সাংঘাতিক একটা কিছু দেখে ফেললে যেরকম হয়, ওরকমভাবে দেখে ছিটকে দৌড়ে চলে গেছে, কুই কুই করতে করতে ওরকম করে চলে গেছে। তা ওর ভাই, মানে যিনি গল্প পাঠিয়েছেন তার ভাই আর কি, সে দেখে মানে তার মনে হয়েছে যে ও মানে বেশ দাপটের মহিলা, তো মানে এতখানি কুকুরগুলো ভয় পায়। আচ্ছা, এখানে আমি একটু গল্পটা থামিয়ে একটা কথা বলছি, যে আমি না ওই যিনি পাঠিয়েছেন সেই সেম দরদ আমার মানে আসছে না আর কি, যেহেতু আমার সাথে ঘটে যাওয়া ঘটনা না, আমি একদম শুনেছি যেরকম করে, আমি সেরকমভাবেই কিন্তু বলছি। অ্যাবসলিউটলি, আমার মনে হয় আমাদের দর্শকরা সবাই সেটা বুঝবেন। মানে তুমি বুঝতে পারছো তো? অ্যাবসলিউটলি। তাহলে মানে আমাদের দর্শকও হয়তো অ্যাবসলিউটলি বুঝবে। এবং যেহেতু এটা মানে তোমার মারফতে এই ঘটনাটা আসছে সামনে, ডিরেক্টলি উনি বলছেন না, সুতরাং ওই ব্যাপারটা তো থাকবেই, এবং সেটা তো মানিয়ে নেওয়া যায় আই গেস। আর ওনাকেও আমি বলতে চাই যে কোথাও যদি একটু ভুল ত্রুটি হয় সেটুকু একটু ক্ষমা করে নেবে। যাই হোক, তা ওভাবে যে বাবা প্রচণ্ড দাপট,
যে এরকম একটু একবার ঘুরে তাকালো, তাতেই কুকুর দুটো ছিটকে চলে গেল। তো এসে শুয়ে পড়ে যখন, তখন শুধু ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2 বাজে। তার মানে হয়তো 1:30 নাগাদ উঠে গিয়েছিল এবং সে শুয়ে পড়ে, ঘুমিয়েও পড়েছে, কোনো ব্যাপারই নেই, ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে ফাদারের সাথে দেখা করতে গেছে এবং ফাদারকে গিয়ে বলেছে যে আপনি আমাকে থাকতে দিলেন, আমার ভীষণ ভালো লাগলো, এবং এখানে একজন আছেন, ওনার সাথে কথা হলো। তখন বলছে কথা হলো, কার সাথে কথা হলো? তখন বলেছে যে নাম বলেছে তার, যে ইনি। তখন বলছে ঠিক আছে, আপনি তো দেরাদুন ঘুরবেন, আপনি করুন। আর মানে ফাদার যেন কথাটা শুনতেই চায়নি, বলছে আপনাকে ঠিক আছে, আপনি এবার বেরিয়ে পড়ুন, কারণ আপনার এরপর দিল্লি পৌঁছাতেও দেরি হয়ে যাবে। মানে আগের দিনের ফাদার আর পরের দিনের মানে সেই সৌম্যকান্তি নিপাট ভদ্র ভালো মানুষ তিনি আজকে যেন একটু কীরকম ব্যবহার, একটু রুড, একটু যেন অ্যাভয়েড করে যাওয়ার একটা মানসিকতা, এরকম একটা কিছু দেখতে পেয়েছে। ওর ওই জায়গাটাকে একটু খটকা লেগেছে ছেলেটার। আচ্ছা, ও বেরিয়ে আসার সময় আগের দিন রাতেও গার্ডের সাথে কথা হয়েছে। আচ্ছা, গার্ডকে বলেছে যে আমি এরকম বেরোচ্ছি এইসব বলছে, আচ্ছা এরকম এই নামে একজন এর সাথে কালকে পরিচয় হলো রাত্রিবেলা। তা গার্ড একদম চুপ হয়ে গেছে, থমথমে মুখে বলেছে কখন দেখা হয়েছে আপনার সাথে? বলে রাত্রিবেলা 2টোর সময় আমি ঘরে ঢুকেছি, হয়তো 1:30 এরকম সময় এসেছিলো, অনেকক্ষণ কথা হয়েছে। বলছে এখন তো দিওয়ালির ছুটি চলছে, হোস্টেলে কেউ নেই, আর আপনি যা চেহারার বর্ণনা দিচ্ছেন এবং যার কথা বলছেন সেই নামে একজন ছিলেন এখানে, গত 3 বছর আগে উনি গলায় দড়ি দিয়ে মারা যান। তা মানে ছেলেটি ভাবতেই মানে যে তোমার মারা যাওয়ার মানে খুব কাছের লোক মারা যাওয়ার পর তাদের প্রায়শই দেখে থাকে, তার ভয় লাগার কথা না, কিন্তু এই ঘটনাটা ও না মানে মানতেই পারেনি, প্রচণ্ড ভয় পেয়েছে এবং মোটামুটি তড়িঘড়ি করে স্কুল থেকে বেরিয়ে গেছে এবং দেরাদুন শহর ভালো মতো ঘুরে দিল্লি চলে গেছে। তুমি কিছু বলবে? না মানে মানে ওনার ভাই আর কি একটা সেন্স ডেভেলপ করেছিল এবং সেটা নিকটতম লোকদের মারা যাওয়ার পর তাদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু এখানে তো ডিরেক্টলি ইন্টারাকশন হচ্ছে এবং কথা হচ্ছে, ওই তো বলছি যে ইন্টারাকশন হচ্ছে এবং বেশ কিছুটা সময় স্পেন্ড করেছে রাত্রেবেলা, আই গেস তাই হয়েছে হয়তো। হ্যাঁ, এবং না আমি যেহেতু উনি যেভাবে বলেছে আমি কথাটা সেইভাবেই আসছি, কি কথা হয়েছে আমি এখনো বলিনি, মানে উনিও বলেননি। তা কথা যেটা হয়েছে সেটা 2-1টা কথার পরেই ভীষণ ব্যক্তিগত পর্যায়ের কথাবার্তা হয়েছে, যেটা একেবারে স্বাভাবিক না। ছেলেটি ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার পরে অন্য কোনো কিছু আর দেখেছে কি না জানি না, ছেলেটির দিদি যা বলেছে তাতে হচ্ছে যে সব সময় ছেলেটি ওই মেয়েটাকে দেখতে পায়, ওই টপ জিন্স পরা, উঁচু করে চুল বাঁধা ওই মেয়েটি, সারাক্ষণ মেয়েটিকে ও দেখতে পায় এবং ছেলেটির সবসময় মনে হচ্ছে যে মেয়েটি বোধহয় তার সাথে সাথে আছে, অফিস থেকে শুরু করে বাড়ি। আর এই ঘটনাটা দিদি জানিয়েছে যে ছোটোবেলায় যখন এই ঘটনাটা এরকম যখন হতো, কোনো নিকট আত্মীয় কেউ মারা গেলে যে দেখতে পেত, সেই ব্যাপারটা যখন বাড়িতে বলা হয়েছে, বাড়িতে মা বাবা প্রত্যেকেরই একটা ধারণা হয়েছে যে এত বেশি ইমোশনালি অ্যাটাচ থাকতো তার সাথে যে সেই জন্য হয়তো দেখছে। এটাকে নিয়ে কেউ কখনো অন্যরকম কোনো ভাবনা চিন্তা করেনি ওর বাড়িতে। এই জিনিসটা উনি বারবার করে বলেছেন যে সাইকোলজিক্যাল একটা অসুবিধা হচ্ছে কিছু, সেরকম ভেবেছে, যার জন্য ছেলেটি কিন্তু পরবর্তীকালে গুটিয়েও যায়, ওর দিদি ছাড়া কারোর সাথে এই ব্যাপারটা সে আর কখনো শেয়ার করেনি। আচ্ছা, এবার ওই যে ব্যাঙ্গালোরে গিয়ে যে মেয়েটাকে দেখছে এবং মেয়েটার সাথে সাথে আছে, সেই ঘটনাটাও শুধুমাত্র দিদিকেই বলেছে। আচ্ছা, ওর দিদি তখনও ইন্ডিয়াতেই বলেছে এবং ওরা না মানে
ও দিদি বলছে যে আমি জানি না যে ঘটনাটা হয়তো পরবর্তীতে এরকম ঘটার ছিল বলেই কি না জানি না, আমরা না সব শুনছি বা আমিও সব শুনছি, কিন্তু জিনিসটাকে কোথাও যেন খুব একটা গুরুত্ব যে দেব সেই জায়গাটা পর্যন্ত মনটা পৌঁছয়নি। আচ্ছা আচ্ছা। মানে আমার ভাই বলছে আমি তাকে দেখছি, আমার সাথে আছে, আমার মনে হচ্ছে আমার বাড়িতেও রয়েছে, কিন্তু ভাইয়ের কাছ থেকে এতবার করে শুনেছি সেটার যে একটা গুরুত্ব থাকতে পারে সেই ব্যাপারটাকে আমরা কিন্তু কখনো, মানে আমিও পর্যন্ত কখনো সেই জিনিসটা ভাবিনি। তা একদিন কোনো একটা রবিবার ছেলেটি শুয়ে আছে দুপুরবেলা, হঠাৎ একটু ঘুমও এসছে, হঠাৎ ওর পায়ে একটা কেউ হাত দেয়, মানে মনে হচ্ছে পায়ে মানে হাত বোলাচ্ছে বা এরকম। ঘুমিয়ে থেকে ছেলেটা তাকায় পায়ের দিকে, দেখেছে মেয়েটি বসে আছে, ওই মেয়েটাই বসে আছে এবং সে পায়ে হাত দিচ্ছে এবং টাচ করছে পাটা, মানে ফিল করেছে তো টাচটা, সেই জন্যই তাকিয়েছে। মানে এখান থেকে কেউ যদি জিজ্ঞেস করে যে ভূতে টাচ করতে পারে না কি পারে, আমার কাছে এর উত্তর নেই। প্রশ্নটা আসবে, যাই হোক। হ্যাঁ, আমার কাছে এই উত্তর নেই। তা দিদি যিনি পাঠিয়েছেন তার কাছে থাকলে থাকতে পারে, আমার কাছে নেই। এবার সেই টাচ, মানে টাচের যে ফিলটা, সেটাতেই ছেলেটি তাকিয়েছে যে কে, দেখে ওই মেয়েটি বসে আছে। এবং শুধু মেয়েটি বসে নেই, এরমভাবে একটা আঙুল তুলে কিছু একটা দেখাচ্ছে মেয়েটা। আর ছেলেটা তো এরকম চিত হয়ে শুয়ে আছে, এভাবে দেখেছে পায়ের কাছে বসে আছে, যখন আঙুল তুলে দেখাচ্ছে তখন স্বভাবতই সিলিংয়ের দিকে তাকিয়েছে, দেখছে ফ্যান থেকে মেয়েটা ঝুলে আছে। হ্যাঁ, একই সঙ্গে বসে আছে এবং একই সঙ্গে ফ্যান থেকে ঝুলছে মেয়েটা। এটা মানে যিনি বলেছেন না, মানে কি বলবো, আমি কানে শুনেছি তো তার কথাটা, যে তিনি যখন বলছেন এবং ছেলেটি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায় এবং ঘরে ঢুকতে পারছে না আর। ঠিক করে যে ও চলে আসবে, এবার চলে আসবো বললে তো চলে আসা যায় না, তার তো ছুটির ব্যাপার আছে, সব কিছু আছে। ওই ঘটনার পর 2-3 দিন 4 দিন মেয়েটিকে আর দেখেনি ছেলেটা, আর দেখতে পায়নি। কিন্তু স্কুল থেকে, দেহরাদূনের স্কুল থেকে একটা চিঠি আসে যে চাকরিটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দিদি এবং বাড়ির লোক তো বলেছে চলে আয়, কারণ ছেলে কাছে আসবে। দিদি বলেছে তুই যাস না ভাই, তার কারণ তুই যেখানে আছিস সেখানেই থাক, মেয়েটাকে যখন আর দেখছিস না, আর ওইখানে গিয়ে আবার সেই জায়গাটাতে গিয়ে পড়বি যেখান থেকে ওটা দেখেছিলি, ততদিনে ওর ভাইয়ের মধ্যে অন্য জিনিস ডেভেলপ করে গেছে। ওর ভাই কিছুটা প্রেমে পড়ে গেছে মেয়েটার। ভদ্রমহিলা একদম এই কথাটাই বলেছে। ও বাবা। এবং সে যে আসছে না 4-5 দিন ধরে, মানে আশাটা ওকে যত না অসুবিধে দিচ্ছিল, না আশাটা তার থেকে অনেক বেশি অসুবিধে দিচ্ছে। এবং ওর ভাইয়ের মোটামুটি পাগল অবস্থা, মানে কেন সে আসছে না, আমি কি করে ফেললাম, কেন আসছে না, দেখতেই হবে তাকে, এরকম একটা কঠিন অবস্থায়। এবং ওর দিদির ধারণা হয়েছে যে ভাইয়ের মাথাটা খারাপ হয়েছে, সব কিছু মিলে। ওর দিদিও মনে মনে চাইছে যে তাহলে ভাই ফিরে আসুক, দিল্লিতে এলে ডাক্তারটা আগে দেখাতে হবে, চিকিৎসাটা করাতে হবে। দিল্লি এসছে, একদিনের মধ্যে ওকে বাড়িতেও রাখা যাচ্ছে না, ওকে স্কুলে পৌঁছতে হবে, যেন তেন প্রকারণ স্কুলে যাবে, ও স্কুলে যেতে হবে। এবং স্কুলে যায়, জয়েন করে। 10-15 দিন পর স্কুল থেকে, মানে সারাদিন ফোন আসেনি, স্কুল থেকে বাড়িতে খবর আসে যে ওকে পাওয়া যাচ্ছে না, ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। 24 ঘন্টা পরে কোনো ওখানেই, মানে ওখানে কাছাকাছি কোনো একটা জঙ্গল বা কোনো একটা জায়গা যেখানে জনবসতি কম বা জনবহুল জায়গা নয়, সেরকম জায়গায় ওকে, ওর বডি পাওয়া যায়। আর ছেলেটা ঘরে একটা চিঠি লিখে গেছে, সে চিঠিটার মধ্যে লিখে রেখেছে যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি ওর সাথে থাকতে পারবো না, আমাকে ওর সাথে থাকতে গেলে ওর কাছেই যেতে হবে, আমি ওর কাছেই যাচ্ছি, ওই নাম বলে লিখে গেছে।
এটা তো মানে এটা সাংঘাতিক একটা সাংঘাতিক ঘটনা। এবং এই ঘটনাকে একটা মামুলি বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা হিসেবে আর কি বলা হয়েছে, যে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু চিঠিটা ঘরে এটাই পাওয়া গেছিল। মানে এই বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা কি ওই দেহরাদূনের ওরা জানিয়েছেন? হ্যাঁ, মানে পরবর্তীতে আর কি, এখন দেখো এই সমস্ত ঘটনায় তো অনেক দিক থাকে, তো যে একজন সুইসাইড করছে, একই স্কুলে বারবার করে নানান রকম ঘটনা থাকে, সেই জন্য সব জায়গার থেকে এটাই নাকি বেরিয়েছে যে ছেলেটি বেরিয়েছিল এবং তার বাইক অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু তার ঘর থেকে চিঠিটা পাওয়া যায় এবং চিঠির মধ্যে সে পরিষ্কার এটাই লিখে গেছে যে আমি যদি বেঁচে থাকি তাহলে পরে আমি ওর কাছে যেতে পারবো না, আর ওর কাছে না গিয়ে আমি থাকতেও পারবো না, সেই জন্য আমি নিজেকে শেষ করে দিচ্ছি, আমাকে ওর কাছে যেতে হবে, আমাকে নিতে এসছে, এরকম একটা চিঠি লিখে যায়। এবং চিঠিটা তো স্বাভাবিক না, ওদের কাছে আছে সেই চিঠি। দুটো ঘটনা শুনলাম, আপনারাও শুনলেন। প্রথমটা একটু অন্যরকম, সেখানে একটি বাচ্চা ছেলে এসে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে, বাট এই ঘটনাটা মর্মান্তিক একটা স্যাডনেস, কিন্তু তার সঙ্গে একটা বিশাল বড় ফিয়ার ফ্যাক্টরও আছে। এবং এই যে পরবর্তীতে যে রিলেশনশিপটা ডেভেলপ হয় বিটুইন দ্য স্পিরিট অ্যান্ড দিস গাই, দিস ইজ কিন্তু আমাদের ফার্স্ট টাইম, আমাদের এই সিরিজে কিন্তু এটা ফার্স্ট টাইম। বাট জানি না কি বলবো, শুধু এটাই বলতে পারি যে থ্যাংক ইউ সো মাচ ম্যাম এই ঘটনাটা আমাদের কাছে পাঠানোর জন্য এবং আমাদেরকে সেই পারমিশনটা দেওয়ার জন্য, যেটা আমরা যাতে শেয়ার করতে পারি আমাদের এই প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ টু অসীম অ্যাজ ওয়েল ফর শেয়ারিং হিজ পার্ট অফ দ্যাট পার্টিকুলার স্টোরি। তবে আমি একটা জিনিস না একটুখানি বলতে চাই, আই গেস তুমিও এটাতে সমর্থন করবে, যে আমাদের কাছে তো বহু ঘটনা আসে যেগুলো মানে কেউ লিখে পাঠান, কেউ অডিও ফাইলসগুলো পাঠান। নিজেদের লিখে পাঠান মানে হচ্ছে নিজেদের জীবনে ঘটে যায়। হ্যাঁ, লিখে পাঠান ইন দ্য সেন্স মানে হোয়াটসঅ্যাপ করেন আমাদেরকে, বা ইমেল করা হয় যেটা, বা অডিও রেকর্ডিং করে ইনসিডেন্টটাকে শেয়ার করে বেসিক্যালি। তো তারা কোনোভাবেই আমাদের এই শহর বা আমাদের স্টুডিওতে তারা আসতে পারেন না। এবং বেশ কিছুজন এটাও লিখেছেন যে আপনারা যদি আমাদের হয়ে ঘটনাগুলোকে শেয়ার করে দেন। নাও দ্য থিং ইজ, আমার মনে হয় এটা আপনাদেরকেও একটুখানি জানাই, বা আমরা জানতে চাই যে এই যে ফরম্যাটটা, আজকে যে ফরম্যাটটাতে এই কন্ডাক্ট করা হলো এই ইনসিডেন্টগুলো, এরকম করে যারা যারা বাইরে থাকেন, মানে ভারতবর্ষের বাইরে বা এই শহরের বাইরে, যাদের পক্ষে আসা সম্ভবই না তাদের ইনসিডেন্টগুলোকে শেয়ার করার জন্য আমাদের এই স্টুডিওতে, তারা কি এই ঘটনাগুলো যদি শেয়ার করেন আমাদের সঙ্গে, এবং আমরা যদি তাদের হয়ে স্পোকসপারসন হয়ে যদি আমরা সেগুলোকে শেয়ার করি আপনাদের সামনে বা নিয়ে আসি আপনাদের সামনে, তাহলে কি জিনিসটা ভালো হবে? মানে আপনারা কি গ্রহণ করবেন? অ্যাবসলিউটলি। হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক অ্যাবাউট ইট? এটা আমাদেরকে কিন্তু ওই কমেন্ট সেকশনটাতে জানাতে পারেন, বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা যায় আমাদের অন স্ক্রিনে, সেখানেও জানাতে পারেন। তবে এই 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 ব্যাপারটার বলটা আপনাদের কোর্টেই দিলাম আমরা, দেখি কি রেসপন্স আসে আমাদের কাছে এটার জন্য। বয়সজনিত কারণে দুজন লিখেছে যে আমরা যেতে পারবো না বয়সজনিত কারণে। এক্স্যাক্টলি। সো কেমন লাগলো এই দুটো ঘটনা অবশ্যই আমাদেরকে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এপিসোডসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তবে আমাদের স্ট্যাটিস্টিক্স আমাদেরকে যা বলছে যে অনেকেই আসেন আমাদের চ্যানেলে, তারা উপভোগ করেন আমাদের এই এপিসোডসগুলো, ঘটনাগুলো, একাধবার হয়তো একটা কমেন্টও করেন, কিন্তু কোথাও যেন সাবস্ক্রাইব করতে ভুলে যান। প্লিজ এটা করবেন না।
সাবস্ক্রাইবটা করতে প্লিজ ভুলবেন না। আমাদেরও একটা মোটিভেশন লাগে, আমাদের দরকার হয়, এবং যখন আমরা এর পেছনে যখন হোমওয়ার্কগুলো করি, যখন রিসার্চগুলো করি, তখন কোথাও গিয়ে এই যে নাম্বারসগুলো আমাদেরকে ভীষণভাবে মোটিভেট করে আরও জিনিসটাকে এনহ্যান্স করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে আমাদের কাছে প্রচুর কমেন্টস এসছে যেখানে বলা হয়েছে কেন সপ্তাহে 2 বার আসা হয় না। সেটার কারণটা কি তুমি বলবে? সেটার কারণটা নিয়ে লড়াইটা তুমি বেশি করো, তুমি বলো। তো ব্যাপারটা হচ্ছে না, লড়াইটা আমরা সবাই মিলেই করি, লড়াই না, বাট ইট ইজ আ পার্ট অফ দ্য জব। সেটা হচ্ছে যে এই যে মানুষগুলো যারা তাদের ঘটনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন, সেই ঘটনাগুলোকে স্ক্যান করা, তাদেরকে একটা ফিজিবল টাইমে আমাদের এখানকার স্টুডিওর টাইমিংয়ের সঙ্গে ম্যাচ করে তাদের অ্যাভেলেবিলিটি চেক করে তাদেরকে নিয়ে আসা, এবং সেখানে এটার পেছনে একটা বেশ বড়সড় একটা মানে একটা কাজ চলে, একটা বড়সড় লেভেলের একটা কাজ চলে। এবং তার জন্য আমাদের বাকি তো আমাদের এই টিমের মধ্যে ক্যামেরা ওয়ার্কই বলুন, সাউন্ডের কাজই বলুন, এডিটই বলুন, আর গ্রাফিক্সের কাজই যেটাই হোক না কেন, সেটা করা হয় আমাদের মধ্যেই। সুতরাং আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার বা ফিজিবিলিটি ফ্যাক্টরটা থাকে না যে আমরা সপ্তাহে 2টো করে এপিসোড আনতে পারি এখনো পর্যন্ত। আমাদের পরবর্তীকালে জন্য খুব খুব বেশি হয়ে যায়। অ্যাবসলিউটলি। গল্প বা ঘটনা যেগুলো আমরা চাই বা আমরা যে রিকোয়েস্টগুলো করি, সেটা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এই শোয়ের মাধ্যমে, প্লাস আমাদের নিজেদের যারা কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট যারা আছে, এই যে খুঁজে বের করার যে ব্যাপারটা, এটাও কিন্তু সাংঘাতিক। তার কারণ হলো সব ঘটনা ক্যামেরার সামনে আনা যায় না, কারণ সেগুলো আনার মতন অবস্থায় থাকে না, বা সেগুলোর অথেন্টিসিটি হয়তো সেরকম না। এরকম অনেক ধরনের মানে কন্ডিশনস আছে, বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হয়তো ম্যাচ করে না, সেজন্য সেগুলোকে আনতে পারি না। যাই হোক, পরবর্তীকালে যদি এই ব্যাপারগুলোকে আমরা ওভারকাম করতে পারি, তাহলে ডেফিনেটলি হয়তো সপ্তাহে 2টো করে এপিসোড আসবে, কিন্তু বর্তমানে সম্ভব হচ্ছে না। যাই হোক, সবাই ভীষণ ভালো থাকবেন। আবার দেখা হবে পরের সপ্তাহে ঠিক সন্ধ্যে 8টা শনিবার, এই চ্যানেল, এই প্ল্যাটফর্ম যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।